লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝে যে স্টোরিটি শেয়ার করব সেই স্টোরিটি লিখেছেন মনোয়ারুল হোসেন। তিনি অত্যন্ত লোমহর্ষক এবং ভয়ঙ্কর একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমাকে দিয়েছেন। তো ইমেইলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, প্রথমে সবাই আমার সালাম নেবেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চাঁদপুর জেলা থেকে মনোয়ারুল হোসেন বলছিলাম। আমি ভূত এফএমের অনেক বড় একজন শ্রোতা। রাত্রিবেলা ভূতের ঘটনাগুলো না শুনলে আমার ঘুম আসে না। আর এই ভৌতিক ঘটনাগুলোর বিশ্বাসটা আমার তখনই জন্মায় যখন আমার ছেলের সঙ্গে এই ঘটনাটি ঘটে। এটি আমার ছেলের সঙ্গে বললে ভুল হবে, এটি ঘটে যায় আমার সঙ্গে, যার প্রভাব গিয়ে পড়ে আমার ছেলের উপরে। এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে যা জানতে পারি তা নিয়ে আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভয়াবহ এপিসোডটি। লিসেনার্স, আজকের এই ঘটনাটি আমার সাথে ঘটে যায় প্রায় আজ থেকে অনেক দিন আগে। এটি সম্ভবত আমার মতে 9 থেকে 9.5 বছর আগে এই ঘটনাটি ঘটে আমার সঙ্গে। এই ঘটনাটির সময়কাল থাকে প্রায় 6 থেকে 7 মাস। এতদিন পর্যন্ত এই ঘটনাটির শিকার হয়ে থাকে আমার ছেলে। এরও যথেষ্ট একটা কারণ রয়েছে, যেটি হচ্ছে আমি। আমার ছেলের এই দুর্দশার কারণে দায়ী ছিলাম একমাত্র আমি। এটা বলার কারণ হচ্ছে, আমি একদিন নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম, ফজরের আজান দিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমি নামাজের জন্য উদ্দেশ্যে রওনা দিই মসজিদের দিকে। তখন আমাদের বাড়ি থেকে একটি বড় জঙ্গল পেরিয়ে ওখানে মসজিদে যেতে হতো। আমি বরাবরের মতোই ওই জঙ্গল পেরিয়ে আমি মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম। হাতে টুপি এবং পাঞ্জাবিটা কাঁধে দুলিয়ে নিয়ে আমি হাঁটা শুরু করলাম আস্তে আস্তে করে। আমি ওই জঙ্গলটাতে প্রতিদিনই পেরিয়ে যেতাম, পেরিয়ে আসতাম। রাত্রিবেলা ওখান থেকে পেরিয়ে আসতাম, পেরিয়ে যেতাম। তবে এই জঙ্গলের বিষয়ে একটি কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন, যেমন বলতে পারেন আমার দাদা, আমার চাচা, এমনকি আমাদের আগেকার যে মানুষগুলো ছিল, তাদের মুখ থেকে শোনা যেত এই জঙ্গলের ভিতরে অনেক ভুতুড়ে কাণ্ডকলাপ মানুষের সঙ্গে ঘটে যেত। অনেক মানুষ ওখানে সেন্সলেস হয়ে পড়ে থাকা অবস্থায় মানুষ সকালে দেখতে পেত। তবে তাদের সঙ্গে কী ঘটনা ঘটেছে, তাদের কি কোনো সমস্যা হয়েছে, এটা কিন্তু কেউ জানতে পারতো না। এরও যথেষ্ট একটা কারণ রয়েছে, যেটা ঘটনার মূল ভিত্তিটা আপনারা মাঝখানে গেলে বুঝতে পারবেন। যাই হোক, আমি ওই দিন বরাবরের মতো টুপি পাঞ্জাবি নিয়ে আমি মসজিদের দিকে রওনা দিই। আমি তখনই হঠাৎ লক্ষ্য করতে পারি যে পিছন থেকে কেউ একজন আমার সাথে সাথে হেঁটে হেঁটে আসছে। আমি এটা অনুভব করতে পারি। পিছন দিকে তাকানোর পর দেখি যে কেউ নেই। তখন আমি আবার হাঁটা শুরু করি। খানিকটা এগোনোর পর আমি দেখতে পারি যে আমার সামনে একটা শেয়াল তেড়ে আসছে আমার দিকে। আমাদের এইদিকে তখনকার সময়ে যে শেয়ালগুলো থাকতো আর কি, ওই শেয়ালগুলো মানুষের ক্ষতি করত। যেমন বলতে পারেন মানুষের মুরগি চুরি করত, এবং মানুষের যে হাঁস, তারপরে অন্যান্য জিনিসপত্র, ছাগল, ওগুলোকে ক্ষতি করত। যার কারণে মানুষজন যদি শেয়ালকে দেখতে পেত তাহলে কিন্তু ওই শেয়ালগুলোকে মারার জন্য সবাই পেতে যেত। ঠিক তেমনভাবে আমি ওই শেয়ালটাকে দেখার পর ভাবলাম যে এটাকে আমি মেরে ফেলবো। যেই বাবা সেই কাজ। আমি ওখানে একটা ডাল পেলাম, ওই ডালটা আমি হাতে নিই। হাতে নিয়ে আমি ওই শেয়ালটাকে 2টা বাড়ি দিয়ে দেই। অদ্ভুত রকমের বিষয় ছিল যে শেয়াল যদি মানুষকে দেখে তাহলে কিন্তু শেয়াল দৌড় দিয়ে পালিয়ে যায়। তবে এই শেয়ালটা আমাকে দেখে না একটু দৌড় দিল, না একটু চিৎকার দিল। আমার 2টা বাড়ি সে নিঃসন্দেহে খেয়ে নিল। মনে হলো যে তার শরীরে কোনো আঘাত লাগেইনি। একটু পর দেখতে পারি যে শেয়ালটা মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছে। বাট এখানে একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে আমরা যদি কোনো পশু পাখি বা কোনো প্রাণীকে যদি মানে আহত করি বা তাকে মাইর দেই, তাহলে কিন্তু সেটা আমাদের থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে এবং এটা চিৎকার চেঁচামেচি করে। তবে আমি এই শেয়ালটার মধ্যে কিছুই দেখতে পাইনি। শেয়ালটা আমার সামনে গড়াচ্ছে গড়াচ্ছে, গড়াতে গড়াতে তার আমার চোখের সামনেই তার দমটা চলে যায়। আমার দেখে খুব খটকা লাগলো। আমি ভাবলাম যে বিষয় কি, শিয়ালটার হঠাৎ করে কি হলো। অন্যান্য শিয়ালের মতো কিন্তু এই শিয়ালটা না। তবে এটা কে? তখন আমার ওই জিন বিষয়ে কিন্তু অনেকটা ধারণা ছিল। আমি তখন ওখানে ভয় পেয়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন হুট করে আমি হেঁটে চলে যাই। আমি যখন নামাজে যাই তখন নামাজ পড়ে আবারও ফিরে আসি।
তখন ফিরে আসার সময় দেখতে পারি যে ওই শেয়ালটার চারপাশ ঘিরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তখন আমি ভালো করে লক্ষ্য করতে দেখতে পারি যে ওই শেয়ালটা আর শেয়াল না, ওটা একটা মানুষ হিসেবে বলা যায় যে এটা একটা মানুষের মতোই, চুলগুলো লম্বা লম্বা ছিল। ওই মানুষের মতো ওটা পড়ে আছে মাটিতে এবং তার চারপাশে 4-5 জন মানুষ ঘেরা দিয়ে আছে, তারা কান্না করছে। এটা আমার নিজ চোখে দেখা। আমি তখন ওখানে ভয় পেয়ে আমি পিছিয়ে চলে আসি এবং অন্য রাস্তা ধরে হাঁটা শুরু করি। তবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে ওই শেয়ালটাকে আমি হত্যা করা। আমি যেই না শেয়ালটাকে হত্যা করলাম, ওই দিন থেকে আমার পিছনে নাছোড়বান্দা একটা জিনিস লেগে পড়ে। আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না, চলাফেরা করতে পারি না। আমার চোখে যেমন শুধু ওই শেয়ালটা ভেসে ওঠে এবং নানান ধরনের অদ্ভুত চিন্তা ভাবনা আমার মাথায় থাকে। আমার এই অদ্ভুত রকমের বিষয় মানুষ পরিলক্ষিত করতে পারে। আমি তখন কাজকামও করি না। আমি একজন রাজমিস্ত্রি, বলে রাখা ভালো, যেটা হচ্ছে আমি রাজমিস্ত্রি কাজ করি এবং রাজমিস্ত্রি করে আমার সংসার চালাই। যদিও পড়ালেখা করেছিলাম আগে কম, বাট আমি তো কাজে যাই না, এটা করি না, ওইটা করি না। তখন আমার পরিবার আমার উপর একটা সন্দেহ আসে। তারা ভাবে যে আমার কিছু একটা হয়েছে, না হলে আমার মতো মানুষ এরকমটা করা মানে কোনো কথা নেই। তখন তারা অনেকভাবে জানার চেষ্টা করে, কিন্তু ফলপ্রসূ কোনো লাভ হয়নি। আমি 2 দিন 3 দিন চলে যাওয়ার পর আমি স্বপ্নে নানান ধরনের জিনিস দেখি, যেটি খুব ভয়ঙ্কর। আমি দেখতে পারি যে আমাকে কেউ হত্যা করার জন্য এগিয়ে আসছে। আমি যে শেয়ালটাকে হত্যা করেছি, এই হত্যার যে একটা ফুটেজ, যেটা আমরা চোখে দেখতে পারি, ওই ফুটেজটা আমার চোখের সামনে ভেসে ওঠে। বিষয়টা খুব আনকমন এবং অদ্ভুত রকমেরভাবে আমার ভয়ানক দৃষ্টিতে আমার দিকে মানে ছুড়ে আসে। আমি খুব অশান্তিতে ছিলাম এই বিষয়টাকে নিয়ে। আমি এই বিষয়টা অন্যান্য মানুষদের কাছেও বলেছি, আমার আত্মীয় স্বজন পরিবারের কাছেও বলেছি, তবে তারা এই বিষয়টাকে কোনো গুরুত্ব দেয়নি। শুরুতে এটা গুরুত্ব না দিলেও পরে এটা কাল হয়ে দাঁড়িয়েছে, তারপর এটা গুরুত্বটা বেড়েছে। যাই হোক, আমি এরকমভাবে আমার চলতে থাকে, প্রায় 8 দিন 10 দিন চলে যায়। 8-10 দিন চলে যাওয়ার পর আমার ছেলের সঙ্গে ঘটে এক বিরল ঘটনা। আমার ছেলে একদিন খেলাধুলা শেষ করে বাড়ি ফিরল। বিকেলবেলা সে বাড়িতে ফিরেই সে অদ্ভুত রকমের আচরণ শুরু করে দিল। তার চোখগুলো লাল টকটকা হয়ে আছে এবং সে যেন রাগে বিঘ্নতায় আছে। কাউকে পেলে সে মার্ডার করার জন্য প্রস্তুত, এক মুহূর্ত দেরি করতে পারবে না, এরকম একটি অবস্থায় আমার ছেলের এই অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তাকে শান্ত করার জন্য কাছে যাই, কিন্তু সে কোনোভাবেই সে শান্ত হবে না। সে কাউকে না কাউকে মারবেই, এই অবস্থা। তখন আমি এবং আমার পরিবারের লোকজন তাকে দেখে অনেকটা ভয় পাই। তাকে বুঝিয়ে শান্ত করার মতো আমাদের পরিবারে তখন কেউ ছিল না। এ না হয় গেল একদিনের ব্যাপার, যদিও সে পরবর্তীতে ঘুমিয়ে পড়ে। পরদিন সেম ঘটনা আবারও ঘটায়। আমরা ভাবলাম যে তাকে হয়তো কোনো জিন বা কোনো প্রেত আচর করেছে। তবে কে আচর করেছে, কোথাকার জিন আচর করেছে, এটা দেখার জন্য আমরা একটা তান্ত্রিকের কাছে আমার ছেলেকে নিয়ে যাই। তিনি বললেন যে কোনো জিন বা কোনো প্রেত আপনার ছেলেকে আচর করেনি। বিষয়টা অদ্ভুত রকমের ঠেকলো আমার কাছে। আমি তখন আমার ছেলেকে বাড়িতে নিয়ে এসে অন্য একটি তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার চিন্তা করি। বাট আমার ছেলে যখন আমার দিকে কথা বলে, মানে আমার সঙ্গে, তখন আমার ছেলের কথাগুলো তাকে খুব ভালো। এবং যখনই সে কোনো একটা বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে, যেমন ধরা যায় এটা সে একটা কিছু আমার কাছে চাইলো, বা তার শখের কোনো জিনিস একটা মিস্টেক হয়ে গেল, তো বলা যায় যে স্বাভাবিকভাবে মানুষের যেভাবে রাগ ওঠে তেমনই। তবে তার রাগটা ছিল বেশ মারাত্মক। খুব শান্তস্বরূপ একটা ছেলে এভাবে হঠাৎ রেগে ওঠা, এটা কিন্তু একটা অস্বাভাবিক বিষয়। আমরা ধরে নিই যে তাকে জিনে আচর করেছে, কিন্তু তান্ত্রিক না করে। এর না হয়ে গেল প্রথম দিন। দ্বিতীয় দিন একই ঘটনা আবারও ঘটায়। চলতে থাকে এভাবে 10 দিন 15 দিন, সেম ঘটনা। সে প্রতিদিন বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা, সকালবেলা সে এরকম ঘটনা একবার না একবার তার মধ্যে হয়েই থাকে। তাকে মার দৌড় শাসন করার পরও সে যেমন ঠিক হচ্ছে না।
তখন আমার স্ত্রী বলল যে তাকে কোনো একটা খারাপ কিছুর ভর করেছে, তাকে ভালো কিছুর কাছে নিয়ে যাও। তখন আমি ভাবলাম যে আমাদের চাঁদপুর জেলা আছে, ওইটার অনেক দূরে একটা গ্রাম রয়েছে, যে গ্রামটির নাম সীতাপুর। ওই সীতাপুর গ্রামের মধ্যে একটি বড় রকমের তান্ত্রিক থাকতো তখনকার সময়। যদিও তান্ত্রিকটি এখন মারা গিয়েছে, তবে তান্ত্রিকটি খুব ভালো একজন একজন তান্ত্রিক ছিলেন। ওনার কাছে আমার ছেলেকে নিয়ে যাই, ঘটনা সব খুলে বললাম। তিনি যেতেই আমাকে বলল যে তুই তো খুব সর্বনাশ করে ফেলেছিস। আমি বললাম যে কি? তখন তিনি বলে উঠলেন যে তুই একটা জিনকে হত্যা করেছিস। আমি তখন খুব ভয় পাই, ভয় পেয়ে আমি ওই তান্ত্রিককে কিছু না বলার জন্য আমি কথা ঘোরানোর চেষ্টা করছি, অন্য কথা বলার চেষ্টা করছি, কিন্তু তান্ত্রিক একই কথার মধ্যে বারবার ছুটে আসছে। সে বলছে তুই জিনকে হত্যা করলি কেন? আমার ওই তান্ত্রিককে কোনো কথার উত্তর দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি ছিল না। আমি এই বিষয়টা কিন্তু আমার পরিবারের লোকজনদের কাছ থেকেও আড়াল রেখেছিলাম, আমার আত্মীয় স্বজনদের কাছ থেকেও কথাটি আড়াল রেখেছিলাম। যার কারণ হচ্ছে আমি জানতাম এই জঙ্গলে জিন থাকে। তবে যখন আমি ওইটাকে হত্যা করলাম শিয়ালটাকে, তখন আমি ভাবি যে এটা শিয়াল, তবে এটা যে একটা জিন বেশি শিয়াল হবে এটা কি আমি জানতাম? আমি ওই তান্ত্রিককে সব কিছু পরবর্তীতে খুলে পড়লাম। তান্ত্রিক বলে যে তোর ছেলেকে হয়তো আর বাঁচাতে পারবি না, তোর পরিবারের কেউ হয়তো আর বাঁচতে পারবি না। আমি তখন তান্ত্রিককে বললাম যে আপনি যে করেই হোক আমাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। বলে যে না, তুই খুব মস্ত বড় খারাপ একটা ভুল করে ফেলেছিস, তুই একটা জিনের বাচ্চাকে তুই হত্যা করে ফেলেছিস। তান্ত্রিককে জিজ্ঞেস করলাম যে আপনি কি করে জানলেন? তখন তান্ত্রিক আমাকে বলে উঠল যে তুই যখন আমার গুহায় প্রবেশ করেছিস তখন তোর সঙ্গ থেকে দুইটা জিন চলে গিয়েছে আমার কাছ থেকে। ওই জিনগুলো তোর তোর উপর রাগান্বিত অবস্থায় ছিল এবং তারা বলতেছিল যে তুই তাদের বাচ্চাকে হত্যা করেছিস, তারা এই কথাটা বলেছে, আমি শুনেছি। তখন তান্ত্রিকের এই কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে তান্ত্রিকটা খুব ভালো একজন তান্ত্রিক, তিনি হয়তো সব কিছু বুঝতে পারেন অগ্রিম। তখন আমি সব ঘটনা খুলে বললাম। তিনি বললেন যে কিছু করার নেই, সাবধানে চলাফেরা কর। তখন তান্ত্রিক আমাকে কিছু তাবিজ ওষুধপত্র দিলেন, ওগুলো নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম। তখন পরদিন যখন আমি আবারও ঘুমাই, ওই ঘুমানোর পর রাত্রিবেলা আমি শুনতে পাই যে আজান দিচ্ছে। আজানটা বেশ অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমার স্ত্রী তখন আমার সঙ্গে ছিল না, সে বাপের বাড়িতে গিয়েছিল আমার ছেলেকে নিয়ে। আমি তখন ঘর থেকে বের হয়ে নামাজের উদ্দেশ্যে রওনা দিই। দেখতে পারি যে অন্য দিনের মতো আজকে লাগছে না, আজকে লাগছে যেমন খুব তাড়াতাড়ি আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি। একটা মসজিদের একটু আজান শুনলাম মাত্র, তবে এই আজানের মধ্যে আমি বের হয়ে গেলাম, বিষয়টা অদ্ভুত ঠেকছে। যাই হোক, টুপি পাঞ্জাবি নিয়ে আমি বরাবরের মতোই আবার বের হয়ে গেলাম। তখন হাঁটতে হাঁটতে আমি ওই জঙ্গলের নিকট আবারও পৌঁছে যাই। তখন চোখ ভরা ঘুম ছিল, এতটাই ঘুম তো আগের দিনের তুলনায় আজকের ঘুমটা যেন খুব বেশি বেশি লাগছে আমার কাছে। হাত দিয়ে চোখগুলোকে মুছতে মুছতে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। হঠাৎ একজন মানুষের সঙ্গে আমি ধাক্কা খাই। ধাক্কাটা খেতে আমার দেরি হলো, কিন্তু আমার পড়ে যেতে আমার একটু দেরি হলো না। আমি তখন পড়ে যাই মাটিতে। মাটিতে পড়ে গিয়ে আমি যখন চোখগুলো আবার হাত দিয়ে মুছে ওপর দিকে তাকালাম, তখন দেখতে পারি যে আমার উপরে 4-5 জন মানুষ আকৃতির জিন তারা আমার উপরে বিরাজ করে আছে। তারা খুব রাগান্বিত অবস্থায় আমার দিকে তাকিয়ে আছে, আমার দেখে খুব ভয় লাগছিল। তারা একই স্বরে বলছিল যে আমাদের বাচ্চাকে তুই কেন মারলি, আমাদের বাচ্চাকে তুই কেন মারলি। তখন আমার আর কিছু বলার ছিল না। আমি দেখছি যে আমার কলিজাটা কেঁপে একবারে বের হয়ে যাচ্ছে বুক থেকে। আমি তখন খুব কান্না করছি ওখানে, মানে মাটিতে পড়ে পড়ে। কিন্তু ওই জিনগুলো আমাকে কোনোভাবে ছাড়ার মতো কোনো কথাবার্তা বলছে না। তারা বলছে যে আমাকে তারা মেরে ফেলবে, আমাকে এই করবে সেই করবে। তারা খুব বাজে রকমের আচরণ করছে আমার সঙ্গে। এইরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়ে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। আমি সেন্সলেস হওয়ার আগে একটা জিনিসই দেখতে পারি যে কোনো একটা জিন আমার মুখের সামনে তার মুখটাকে নিয়ে এসেছে। খুব বিশ্রী তাদের তাদের মুখ, খুব বাজেভাবে দেখাচ্ছে। এগুলো হতে পারে যে খারাপ জিন ছিল। আমি তাদের মুখটা দেখার পরই আমি এখানে সেন্সলেস হয়ে পড়ে যাই।
পরদিন সকালবেলা মানুষ ওখান থেকে আমাকে নিয়ে যায়। আমাকে সব কিছু খুলে বলে তারা যে আমি রাত্রিবেলা নাকি ওখানে সেন্সলেস হয়ে পড়ি, আর ফজরের নামাজ যখন যারা পড়তে যায় তখন তারা আমাকে দেখতে পারে এবং আমাকে নিয়ে আসে। আমি তখন তাদেরকে সবাইকে এই ঘটনাটা খুলে বলি। সবাই তখন জানতে পারে যে আমি ওই শেয়ালটাকে যে হত্যা করেছি, ওই শেয়ালটা একটা জিনের বাচ্চা ছিল। খুব অদ্ভুত রকমের বিষয় এটা। সব এলাকার যে মানুষগুলো ছিল তারা সবাই জানতে পারে এবং তারা আমাকে মানে খুব বাজেভাবে কথাবার্তা বলছে যে এই জিনটাকে মারার পর তুমি কীভাবে এখনও বেঁচে আছো, তোমাকে তো তারা মেরে ফেলবে, তুমি শীঘ্রই এখান থেকে তুমি জায়গায় স্থান ত্যাগ করো, নাহলে তোমার কোনো ক্ষতি হতে পারে। তুমি এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করো, যে কোনো একটা ক্ষতি হয়ে গেলে তো হতে পারেও। তখন আমি কোনো রকমের তাদের কোনো কথাবার্তা শুনিনি, আমি ওখানেই থাকবো বলে আমি তাদেরকে জানিয়ে দিই। আমি বললাম যে এখানে যদি আমাকে মরতেও হয় আমি মরবো, তবে আমি এখান থেকে ছাড়বো না কোনো জায়গা। আমার এটা বাপের ভিটা ছিল, তো এই ভিটা আমি কোনোদিন ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, এটা আমি তাদেরকে জানিয়ে দিই। তখন তারা আমাকে আর কিছু বলেনি, বলে যে তোমার যেভাবে খুশি সেভাবেই চলো। আমার সঙ্গে এইভাবে একদিন দুই দিন ডেইলি একটা একটা ঘটনা ঘটতই, বাড়িতে, বাইরে, আমার যেখানে কাজ করতাম ওখানেও আমার দেখা যেত এরকম ঘটনা ঘটছে। আমি সবাইকে এই ঘটনা খুলে বলি, কিন্তু কেউ এর সঠিক সমাধান বা সঠিক ব্যাখ্যা কেউ আমাকে দিতে পারে না। যদিও 4-5টা জিনের সঙ্গে লড়াই করা একজন মানুষের পক্ষে অসম্ভব, তবুও এমন তো কিছু একটা থাকা দরকার ছিল যেটার কারণে আমার যে এই ভয়টা এটা যাতে চলে যায়। কিন্তু আমি কোনো রকমের খুঁজে পাচ্ছি না যে কী করব। তখন তখন আমার কাজের যে মনোযোগটা ওইটা উঠে যাচ্ছিল, আমার সংসারে অশান্তি নেমে এসেছে। খুব মানে দরিদ্রতার মধ্যে আমি যাচ্ছিলাম, মানে বলার বাইরে। এটা আমার পরিবারের যে খাবার দাবার ওইটাই আমি মানে কিনে কাটে নিয়ে বাড়িতে যেতে পারছি না, এই অবস্থা। কেননা দিন আনতাম দিন খেতাম, এই অবস্থায় একটা মানুষ যদি হঠাৎ বেকার হয়ে পড়ে তাহলে কিন্তু তার চলাফেরাটা খুব অস্বাভাবিক হয়ে পড়ে আর কি। তো বরাবরের মতোই আমি ওখানে কাজে যাওয়ার জন্য আবার সিদ্ধান্ত নেই যে কাজ করতে হবে, যেহেতু পরিবার চলছে না। আমি যাই কাজে। ওই দিন আমি একটা মানে প্লাস্টারের কাজে যাই। ওই প্লাস্টার একটা বড় বিল্ডিংয়ের ছিল, যেটা একটা বড় বাংলো হিসেবে মানে বানানো হচ্ছিল। ওর একটা কোম্পানি আছে এখন। তো ওই কোম্পানিতে আমি যখন প্লাস্টার কাজে যাই, প্লাস্টার করছিলাম, আমার সঙ্গে একজন যুগালি ছিল। ওই যুগালি আমাকে মানে তার সিমেন্ট, এরপর বালু, ওইগুলো আমাকে সে এনে দিত আর আমি প্লাস্টার করতাম। তো কাজ করতে করতে হঠাৎ ওই ছেলেটি বলে উঠলো যে আমি একটু বাইরে যাব, একটু দরকার আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি চলে এসো। আমি ওই ছেলেটাকে ওখানে পাঠিয়ে দেই, কিন্তু আমার সঙ্গে কেউ ছিল না, আমরা দুজনই ছিলাম। তখন হঠাৎ করে আমি দেখতে পারি যে ওই প্লাস্টার আকৃতির দেয়ালটা থেকে কিছু একজন মানুষ আমাকে ডাকছে। আমি ওটা দেখার জন্য ওই দেয়ালের পিছন দিকে যাই, কিন্তু ওখানে কেউ নেই। যখনই আবার সিমেন্ট লাগাতে যাই তখনই আমি দেখতে পারি যে ওই সিমেন্টের ভিতরে কোনো একজন মানুষের মুখ দেখা যাচ্ছে। বিষয়টা খুব অদ্ভুত ঠেকলো আমার কাছে। আমি তখন ওই দেয়াল থেকে অনেকটা দূরে চলে আসি এবং একটু চিৎকার শুরু করে দিই এখানে, কেননা আমার খুব ভয় লাগছিল তখন, এমনিতেই ছিলাম ভয়ের ভিতরে। তখন ওখানে কিছু মানুষ এসে জড়ো হয়, ওই বিল্ডিংয়ের মালিক, তারপরে কন্ট্রাক্টর ছিল একটু দূরে, তারা এসে মানে হাজির হয়। জিজ্ঞেস করে কি হয়েছে, বললাম যে ওখানে এমন অবস্থা। বলে যে কিছু নেই তো ওখানে, দেখো আমরা যাচ্ছি, কিছু নেই। তখন তাদের সামনে এরকম এই মানে জিনিসটা হাজির হয়নি, তবে আমি ঠিক দেখেছিলাম। আমি আবারও যাই কাছে। তখন কাজ করতে করতে হঠাৎ আমার মনে হচ্ছিল যে আমাকে কেউ ওই দেয়ালের ভিতরে টেনে নিচ্ছে। আমি তখন ওখান থেকে কাজ ছেড়ে চলে আসি। আমি 2টার সময় কাজ ছেড়ে চলে আসি। আমি বললাম যে আজকে আমি আর কাজ করতে পারবো না, আমার আজকে বেতনটাও লাগবে না, আমি চলে যাচ্ছি, আমি খুব অস্বাভাবিকভাবে আছি, আমাকে মাফ করে দেন। এই বলে আমি ওখান থেকে কাজ ছেড়ে চলে আসি। বাড়িতে এসে এই ঘটনাটা আবার খুলে বলি, কিন্তু এর সঠিক সমাধান, সঠিক ব্যাখ্যা কেউ আমাকে দিতে পারেনি। যাই হোক, তো পরবর্তীতে এবার দিন যাচ্ছে যাচ্ছে আমার সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটছে, এটার সম্মুখীনও আমি হচ্ছি। তো হঠাৎ একদিন পয়লা বৈশাখ নামক একটি দিন আসে, যেটির কারণে আমার কয়েকজন আত্মীয় আমার বাড়িতে বেড়াতে আসবে। বিশেষ করে আমার বোনের ছেলে এবং বোনের মেয়ে, ওরা দুজন এখানে আসবে, এবং আমার বোনের আরেকজন আত্মীয়, তারা 3জন মিলেও আমাদের বাড়িতে আসবে। তাদের বাড়ি চাঁদপুর থেকে অনেকটা দূরে ছিল।
প্রায় এটা আসতে হলে অনেকটা জাম, তারপর নৌকাপথ, ওইগুলো নদী পাড়িয়ে মানে আমাদের বাড়িতে আসতে হবে। তারা আমাদের বাড়িতে আসছেন, তখন মোবাইল ছিল, প্রায় বাটন মোবাইল ছিল তাদের কাছে। আমাকে ফোন দিয়ে বলল সকালবেলা যে তারা আজকে বিকালবেলা আমাদের বাড়িতে আসবে। আমি আমার স্ত্রীকে বললাম যে ভালো করে রান্না বান্না করে রাখার জন্য, কেননা মেহমান আসছে বাড়িতে। সেও রান্না বান্না করলো ভালো করে। তো সন্ধ্যা হয়ে গেল, মেহমান আসার এখনও কোনো খবর নেই। তাদেরকে ফোন দেওয়া হলো, তাদের ফোনও মানে লাইনে নেই, তারা ধরছে না ফোন, ফোনটা অফ দেখাচ্ছে। তখন সন্ধ্যা পেরিয়ে প্রায় এশারের আজান দিয়ে দিয়েছে, এশারের নামাজ পড়ে আসলাম, তারপরেও এসে দেখতে পারি যে তারা এখনও বাড়িতে আসেনি। বিষয়টা খুব অদ্ভুত ঠেকছে। তাদের বাড়িতেও ফোন দেওয়া হয়েছে কিন্তু কেউ ফোন তুলছে না। তখন আমি ভাবলাম যে একটু সামনে যদি আমি এগিয়ে দেখে আসি তাহলে হয়তো ভালো হবে, ওই যে নদীর কিনারা পর্যন্ত। হতে পারে যে নদীর মধ্যে কোনো ঘটনা ঘটেছে তাদের সঙ্গে বা কিছু একটা হলে হতে পারে। যাই, ওখানে গিয়ে দেখে আসি, যদি কিছু হয় তাহলে আমি দেখতে পাবো। তখন এই ভেবে আমি বাড়ি থেকে বের হয়ে যাই ওখানে যাওয়ার জন্য, নদীর ঘাটের কাছে। তখন আমি যেতে যেতে প্রায় নদীর ঘাটে চলে যাই, গিয়ে দেখতে পারি যে ওখানে কেউ নেই। আমি তখন কাউকে দেখতে না পেয়ে একজন মাঝিকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এখানে কি তিনজন লোক, এর মধ্যে দুজন মহিলা একজন ছেলে, তারা কি এসেছে? বলে যে না, আজকে তো যারা যারা এসেছে দেখলাম যে সব ওই ইয়ং বয়সের ছিল আর বুড়া বয়সের, তবে এমন কেউ তো একসঙ্গে ছিল না তিনজন। বললো যে আমার তিনজন লোক আসার কথা ছিল, বাট এখনও আসছে না, তাদের তো আরও আগে আসার কথা ছিল। তখন ওই মাঝিটা বলল যে আমি বলতে পারলাম না। আমি তখন ওই মাঝির কাছ থেকে একটু দূরে চলে আসি। তখন ওখানে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করলাম একই কথা, বলল যে না। তখন চায়ের দোকানদারকে আমি বললাম যে আমাকে একটা পান দেন। তখন চায়ের দোকানদার একটা পান খুব সুন্দর করে পেঁচিয়ে আমাকে দিলেন। পানটা খেলাম, খাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমি এটা পান খাচ্ছি নাকি অন্য কিছু খাচ্ছি। বিষয়টা আমার কাছে একটু অদ্ভুত ঠেকে। আমি পানের পিচকি ফেলতে যাই, যখনই দেখতে পারি যে ওইটা লাল ছিল না, ওইটা হলুদের মতো একটা ধূসর বর্ণের আকৃতি ধারণ করেছে ওই পিকটা। তখন আমার পিকটা আমার পাশে থাকা একজন লোক দেখতে পারে। তিনি আমাকে বললেন যে কী ব্যাপার ভাই, আপনার পানের পিচ কি লাল না বের হয়ে হলুদ কেন বের হলো? আমি বললাম যে ভাইয়া, আমি তো এটা বুঝতে পারলাম না, তবে এটা কেন হলো? বলল যে পানে হয়তো কোনো সমস্যা, আপনি কি পানে অন্য কিছু দিয়েছেন, হয়তো মিষ্টি জর্দা বা কিছু। বলে যে না, আমি তো সাদা পান দিলাম। তাহলে পানের এরকম রং ধরার কারণটা কি? তখন এই বিষয়টাকে প্রথমত গুরুত্ব না দিলেও আমি এখান থেকে চলে আসি। আমি যখন আবার বাড়ির দিকে রওনা দিই, এটা আমি ভাবছিলাম যে কী ব্যাপার, পানের পিস কীভাবে হলুদ হতে পারে কীভাবে। তখন আরও দু একবার টেস্ট করলাম, দেখি যে এরকম হলুদ। তখন আমি এই পানটা মুখ থেকে ফেলে দিই। আমি ফেলে দিয়ে হাঁটা শুরু করি কুলি করে, ওখানে একটা দিঘি ছিল, ওই দিঘি থেকে কুলি করে নিই। হাঁটতে হাঁটতে ওই জঙ্গলটার নিকট আবার চলে আসি। তখন আমি দেখছি যে ওই জঙ্গলের ভিতর থেকে ওই তিনজন যে আমার আত্মীয় ছিল, তারা তিনজন আমাকে ডাকছে। আমি তখন তাদের ডাকটা শুনতে পারি এবং কোনো কিছু না ভেবেই ওই জঙ্গলের ভিতর প্রবেশ করে দিই। আমি তখন তাদেরকে ডেকে বললাম যে এই জঙ্গলের ভিতরে যেও না, চলে এসো, বাড়িতে চলে যাই, অনেক রাত হচ্ছে। তারা তখন বলেছে, মামা না, আপনি আসেন এখানে, দেখেন এখানে একটা জিনিস আছে। তাদেরকে আমি কত করে ডাকলাম, তারা আমার কাছে আসছে না। আমি তখন তাদের কাছে চলে যাই, গিয়ে বললাম যে কি হলো, এত দেরি হলো কেন তোমাদের? আর ওই নৌকা ঘাটে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের মতো কাউকে নাকি দেখতে পাইনি, কোন দিকে এসেছো? তখন তারা তিনজন আমাকে বলে যে আমরা এসেছি অন্য দিকে, ওই দোকানটার ওই পাশ দিয়ে। তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাড়িতে চলো। তখন তারা বলে যে না, বাড়িতে যাব না, এই জঙ্গলটা খুব ভালো লাগছে আমাদের কাছে। পাগল নাকি, এই রাত্রিবেলা জঙ্গল ভালো লাগবে নাকি? চলে এসো, বাড়িতে চলে এসো। বলে না, আপনি আমাদেরকে জঙ্গলটা একটু ঘুরিয়ে দেখান। দেখুন আজকে চাঁদের আলো উঠেছে খুব সুন্দর, আর এই চাঁদের আলোতে এই জঙ্গলের মধ্যে কিছু ফুল ফুটেছে যেগুলো খুব সুগন্ধ ঘ্রাণ বের হচ্ছে। এই জঙ্গলটা খুব ভালো লাগছে আমাদের কাছে, এই জঙ্গলটা আমরা কিছুক্ষণ ঘুরে দেখতে চাই। তাদের কথা আমি মেনে নিতেও পারতাম, কিন্তু আমার ভিতরে যে ধাউ ধাউ করে আগুনটা জ্বলছে সেটা তো নিভানোর মতো কোনো পর্যায় নেই। কেননা এই জঙ্গলের ভিতরে আমি একটা জিনের বাচ্চাকে হত্যা করে দিয়েছি, যেটা আমি জানি। এই জঙ্গলের ভিতর যদি আমি এখন প্রবেশ করে মানে ঘোরাফেরা করি, তাহলে এটা কিন্তু আমার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে।
আমি তখন তাদেরকে কি করে বলি যে এই বিষয়টার কথা। আমি ভাবলাম যে তাদেরকে বাড়িতে নিয়ে তারপর এই বিষয়টার কথা বলবো। তখন তাদের সঙ্গে আমি একটু একটু করে ঘুরতে থাকি, বাট আমার যে বুক ওইটা ধর ধর করে কাঁপছে। আমি তাদের সঙ্গে হাঁটছি, কথাবার্তা বলছি, তবে আমার মনে হচ্ছে যে আমার সঙ্গে কেউ একজন আছে, অন্য কেউ। আমি তাদেরকে বলি যে দেখো তো পাশে কি কেউ আছে কি না। বলেছে না, পাশে তো কেউ নেই, আপনি হয়তো ভুল শুনছেন। আমি তখন আবারও তাদেরকে বললাম যে আমার পিছনে হয়তো আরও 4-5 জন আছে আমাদের পিছনে। বলে যে না, কেউ নেই, চলুন তো দেখুন ওখানে কত সুন্দর জায়গা। তখন আমি দেখতে পারি যে আমার যে ভাগনাটা ছিল ওইটার পাগুলো উল্টা। যে ভাগ্নি ছিল ওইটার পাগুলো বোরকা দিয়ে ঢাকা ছিল, তার পাগুলো দেখা যাচ্ছে না। এবং ভাগ্নির যে মা ছিল তারও পাগুলো ঢাকা ছিল বোরকা দিয়ে। আমি দেখতে না পেরে ভাগনার পাটার দিকে ভালো করে লক্ষ্য করি। আমি দেখতে পাই যে ভাগনার পাটা উল্টো হয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে আমার আর বুঝতে বাকি রইল না যে এগুলো আমার আত্মীয় নয়, এগুলো হতে পারে যে পিশাচ বা জিন, যেগুলো আমার ক্ষতি করার জন্য আমার নিকট এখন এসেছে। আমি তখন ওখান থেকে কোনো রকম বেঁচে ফেরার জন্য একটা প্ল্যান খুঁজতে থাকি। আমি তাদের সঙ্গে কথা বলছি ঠিকই, কিন্তু এখান থেকে কি করে আমি বের হতে পারি এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করছি। কিন্তু যতই তাদের সঙ্গে কথা বলছি, যতই ঘুরছি, ততই তারা আমাকে জঙ্গলের ভিতর নিয়ে ঢুকাচ্ছে আরও। তাদের কাছ থেকে যদি এখন আমি সিরিয়াসলিভাবে এসে পড়ি, এটা কিন্তু একটা খারাপ লক্ষণ ছিল। আমি তখন সিরিয়াসলি, যেমন যেটা বলে ওটাকে, যে আসার জন্য, এটা আমি তাদেরকে বলিনি যে আমি এখান থেকে চলে যাব। আমি এদেরকে বুঝতে পেরেছি, এটা আমি তাদেরকে বলিনি। আমি তখন আস্তে আস্তে করে বাড়ির যে রাস্তাটা ছিল ওই রাস্তা থেকে তাদেরকে নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা এদিকে আসলেও তারা ওদিকে যাওয়ার চেষ্টা করে। সব মিলিয়ে বলা যায় যে তারা আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি তো বুঝে গিয়েছি যে এগুলো আমার আত্মীয় নয়। তখন আমার বাটন মোবাইলে একটা ফোন আসে। ফোনটা আমি ধরার সাথে সাথেই দেখি যে এই ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছে। কি ব্যাপার, মোবাইলে ফুল চার্জ ছিল, তো সুইচ অফ হওয়ার কারণ কি? তখন হাজার অন করার চেষ্টা করলেও ফোনটা অন হলো না। আমি তখন দেখতে পারি যে আমার যে ভাগনাটা ছিল ওই ভাগনাটা আর তাদের সঙ্গে নেই। তখন তারা মাঝি একসঙ্গে হাঁটাচলা করছে আমার সঙ্গে। জিজ্ঞেস করলাম যে ভাগনাটা কোথায় গেল? বলে যে ভাগনা নেই। ভাগনা নেই মানে? ভাগনা কোথায় গেল? বলে যে ভাগনা মারা গিয়েছে। বিষয়টা একটা অদ্ভুত ঠেকে আমার কাছে। আমি তো জানি যে এগুলো মানে কালো পিশাচ। আমি তখন ওখান থেকে একটা দৌড় দেওয়ার চেষ্টা করি। যখনই আমি দৌড় দিলাম তখনই পিছন থেকে আমার ভাগ্নিটা আমাকে চেপে ধরে, বলে যে মামা আপনি কোথায় যাবেন? তখন আমি পিছনে মুখটা ঘুরিয়ে দেখি যে এটা আমার ভাগ্নি। ওইটা আমার ভাগ্নি নয়, ভাগ্নির যে মাটা ছিল ওইটাও সে নয়। আর তাদের সঙ্গে আরও 4-5 জন মানুষ বিশেষ ছায়ামূর্তি তারা এসে হাজির। প্রায় 7-8 জন ছিল ওখানে দাঁড়িয়ে। এই বিষয়টা দেখতে পেরে আমি ওখানে চিৎকার শুরু করে দেই। 4-5টা চিৎকার দেওয়ার পর আমি দেখতে পারি যে ওগুলো উধাও হয়ে গিয়েছে। ভাবলাম যে এগুলো হয়তো পারে একটু পর আবার আসতে পারে, এই ভেবে আবার দৌড় শুরু করি। দৌড়তে দৌড়তে জঙ্গলটা পেরিয়ে আমি রাস্তায় চলে আসি। তখন রাস্তায় এসে আমি দেখতে পারি যে ওখানে একজন বুড়ো চাচা, তিনি সাইকেল ড্রাইভ করে যাচ্ছেন। চাচাকে আমি ডেকে দাঁড় করালাম, বললাম যে আপনি আমাকে নিয়ে বাড়িতে চলুন তাড়াতাড়ি। চাচা আমাকে বললেন যে কি হয়েছে বাবা? আমি বললাম যে সব কিছু পরে বলবো, আপনাকে আমাকে বাড়িতে নিয়ে চলুন। তিনি আমাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর আমি এখানে বড় রকমের গুরুতর একটা অসুস্থ হয়ে পড়ি। খুব জ্বর এবং একটা রোগ হয়, ওই যে ম্যালেরিয়া না কি বলে ওইটাকে, ওইটা হয়েছিল। তখন ডক্টর আনা হয় আমার বাড়িতে। তখন ডক্টর আমাকে চিকিৎসা করে, অনেকটা ইঞ্জেকশন দেয়। প্রায় 4-5 দিন এই অসুস্থতার মধ্যে ভুগেছিলাম। এই 4-5 দিন আমার সঙ্গে ঘটনাগুলো না ঘটলেও পারতো। এই অসুস্থতার মধ্যেও কিন্তু আমার সঙ্গে এই ঘটনাগুলোর প্রভাব পড়েছে। যখন ঘুমাতে যাই দেখি যে এই যে জিনের বাচ্চাটাকে মেরে ফেলেছিলাম, ওই জিনের বাচ্চাটা উঠে এসছে আমার কাছে। সে এসে আমার কাছে রাগান্বিত অবস্থায় কী যেন বলে। যদিও আমি তার কথা বুঝতে অসক্ষম, তবে এটা বুঝতে পেরেছি যে
সে আমার প্রতি খুব রাগ হয়ে আছে। আমাকে সে রাগান্বিত অবস্থায় খুব হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারি। আমি যখন এটা দেখতে পারি তখনই আমি ঘুম থেকে উঠে পড়ি এবং আমার মাথা নষ্ট হয়ে যায়, মানে ভাঙাচোরা এসব আর কি করতে থাকি খুব ভয় পেয়ে। বাঁচা মরা আমার সমান হয়ে দাঁড়িয়েছিল। আমি যখন ওই রোগটা থেকে মানে মুক্তি পাই 6-7 দিন পর, তখন আমি প্রায় সুস্থ, কাজ করি, কাজে যাই প্রতিদিন। আমার ছেলেটা তখন ক্লাস 7-এ পড়তো। ওই ছেলেটা একদিন সে প্রাইভেট থেকে বাড়িতে আসার জন্য রওনা দিল। তখন ওই দিন তার প্রাইভেট ছিল রাত্রিবেলা। রাত্রিবেলা প্রাইভেট শেষ করে যখন সে বাড়িতে আসবে, তখন সে ওই জঙ্গলটার সম্মুখীন হতে হয় এবং ওই জঙ্গলের মধ্যে তার সঙ্গে রাত্রিবেলা এমন একটি ঘটনা ঘটে, যার কারণে আমার ছেলেটা মৃত্যু হয়। আমার ছেলেটার মৃত লাশ সকালবেলা পাওয়া যায়। যদিও আমরা রাত্রিবেলা তাকে খুঁজেছিলাম অনেক, খোঁজাখুঁজির পরও তাকে পাইনি। তো সকালবেলা দেখতে পারি যে 3-4 জন লোক আমার ছেলের লাশটা আমার বাড়িতে নিয়ে হাজির হয়েছে। ছেলের লাশ দেখে আমি দৌড়ে গিয়ে ছেলের পাশে গিয়ে বসলাম। দেখতে পারি যে ছেলের বুকের মধ্যে 5টা আঙুলের ছাপ, পিঠের মধ্যে 3-4টা আঙুলের ছাপ এবং সারা শরীরে যেন দাগ হয়ে আছে, ক্ষত বিক্ষত হয়ে আছে। দেখার পর আমার আর বুঝতে বাকি রইল না যে তাকে কোনো জিন বা কোনো পিশাচ তাকে হত্যা করে দিয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। রাত্রিবেলা এই মৃত্যুটা তার সঙ্গে কেমন ভয়াবহতা ঘটেছে এটা হয়তো সেই বুঝতে পারে বা সেই বুঝেছে। তখন সবাই আমাকে দোষারোপ করছে যে আমার জন্য আমার ছেলেটা এভাবে মৃত্যুবরণ করেছে। আমি যদি আজকে এই শিয়ালটাকে না মারতাম তাহলে কিন্তু এরকম মানে ঘটনা ঘটে না, আমার ছেলেটা আজকে আমার কাছ থেকে চলে যায় না। সবাই কান্নায় শোকাহত হয়ে পড়ে। তো ছেলে তো মারাই গেল, এখন তো আর কিছু করার নেই। তো ছেলেকে এখন কবর দিতে হবে, গোসল করাতে হবে। এই গোসল করানোর জন্য একজন লোক তাকে নিয়ে যায়। তখন তিনি দেখতে পারেন যে তার যে শরীরটা ওইটা খুব বাজেভাবে মানে আক্রমণ করে দিয়েছে, এর কারণেই সে মারা গিয়েছে। তখন ওখানে একটা তান্ত্রিক তিনি আসলেন আমার ছেলের মৃত লাশকে দেখার জন্য। দেখতে পারে যে আমার ছেলের যে ক্ষতবিক্ষত লাশগুলো, সেগুলো তিনি এক নজরে দেখতেই পেরেই তিনি বলে দিলেন যে এগুলো জিনেদের আছর, জিনেরা এরকম কাজ করেছে এবং আপনার ছেলের মৃত্যু হয়েছে। আর আপনি এই জিনের যে বাচ্চাটাকে মেরেছেন, এর কারণেই আপনার ছেলের আজকে মৃত্যুটা হয়েছে। আপনি আপনি জিনের বাচ্চাকে মেরেছেন, আপনার বাচ্চাকে জিনে মেরেছে, হিসাব ক্লিয়ার। কিন্তু এটা তো মানার ছিল না, কেননা ওই জিনের বাচ্চাটা একটা শেয়ালের আকৃতি নিয়ে দাঁড়িয়েছিল। শেয়াল মানুষের ক্ষতি করে বিদায় আমি মারেছিলাম। তবে আমার ছেলেটাকে এভাবে মারাটা খুব দুঃখজনক হয়ে উঠলো। যেমন দুঃখজনক আমার জন্য হয়েছে, যেমন কিন্তু জিনেদের জন্য হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমার যে ছেলেকে দাফন দেওয়া হয়, এরপর সব কিছু ঠিকঠাকই চলছিল। কী ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না, এই ঘটনা যে আরও অনেকটা ঘটার বাকি, সেই ঘটনাটি আপনারা শুনতে তখন বুঝতে পারবেন। তো আমার ছেলেকে দাফন দেওয়া হয়। পরবর্তীতে আমরা 4-5 দিন, 7 দিন, 8 দিন ভালোই চলছিল। চলতে চলতে হঠাৎ একদিন আমার কাজে যাওয়ার জন্য আর কি রওনা পড়ে যে আমার ছেলে মারা গিয়েছে, 7-8 দিন তো কাজ করবই না। কাজ করি, রাজমিস্ত্রি কাজে যাই, কাজ করে বাড়িতে ফিরে আসি আমি সাইকেল করে। তখন ওই জঙ্গলের পাশটা আমি মানে আসা যাওয়া ছেড়ে দেই। আমি ওই যে বাড়ির আরেক পাশ ছিল পূর্ব পাশ, ওই পূর্ব পাশ দিয়ে আমি আসা যাওয়া করতাম। তখন ওই পূর্ব পাশ দিয়েও আমার সঙ্গে ঘটে আরও বিরল কাহিনী। রাস্তার মধ্যে আমাকে মানুষ পথ আটকে অদৃশ্য হয়ে যায়। পাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে তাদের পাগুলো ছিল উল্টা। এগুলো কি আদৌ জিন ছিল নাকি পিশাচ? বুঝতে পারি না কিছুই। মানুষকে জিজ্ঞেস করলে বলে যে এটা এটা হবে, ইনি বলে এটা ওটা হবে। মানে এক একজনের এক এক রকমের মতভেদ। আমি তখন এই বিষয়টা মানে বুঝতে পারি না। যদিও আমার তখন সময়টা মানে ছিল একটু ইয়ং বয়সের, ছিলাম খুব তরতাজা এবং ভালোই একজন সাহসী লোক ছিলাম। এর কারণে এইসব বিষয়ে মানে একটু নিজেকে শক্ত করে রাখতে পারতাম আর কি। দেখার পরেও ভয় লাগতো, কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো মানে এই অবস্থাটা হতো না তখন। তখন একদিন আমি কাজ শেষে বাড়িতে ফিরছি,
তখন দেখতে পারি যে একজন লোক, যেটা আমার ছেলের মতো ছিল অনেকটা, সে আমাকে রাস্তার পাশে দাঁড় করালো। দাঁড় করিয়ে বলল যে, চাচা আপনি কি আমাকে সামনে নিয়ে যাবেন? বললাম যে, বাবা কোথায় যাবা? বলে যে, আমি ওই যে এই মোড়টাতে যাব, আপনি আমাকে একটু নিয়ে যাবেন? বললাম যে, ছোট বাচ্চা, আচ্ছা ঠিক আছে উঠো। সাইকেলের পিছনে একটা সিট ছিল, ওইটাতে সে চড়ে বসে। সাইকেল চালাচ্ছি, হঠাৎ দেখতে পারি যে সাইকেলে যে সে উঠেছে এটা আমার কাছে অনুভব হচ্ছে না। পিছন থেকে ঘুরে দেখি যে পিছনে কেউ নেই। দেখে আমি খুব ভয় পাই। পিছনে কাউকে দেখতে না পেয়ে আমি সাইকেলটা দাঁড় করাই। দাঁড় করে যখন সাইকেল থেকে নামি, তখন দেখতে পারি যে ছেলেটা পিছনে বসে আছে। তখন কলেজে আবারও আর একটা কাঁপান দিয়ে উঠলো। বললাম যে, তুমি না চলে গিয়েছিলে, আবার কীভাবে আসলে? বলে যে, কই আমি তো যাইনি, আমি সাইকেলেই ছিলাম, আপনি সাইকেল চালান। ভয় ভয় নিয়ে আবার সাইকেলে উঠলাম, আবার সাইকেল চালানো শুরু করলাম। তখন দেখতে পারি যে আমার সামনে তিনজন মানুষ রাস্তায় পড়ে আছে। তারা খুব ভয়ঙ্করভাবে, চুলগুলো লম্বা লম্বা এবং খুব বাজেভাবে রাস্তার মধ্যে বিচরণ করে আছে। সাইকেলটা ব্রেক করলাম, ব্রেক করে পিছনে তাকিয়ে দেখি যে পিছনে কেউ নেই। আমার সাইকেলে যে ছেলেটা ছিল ওইটা নেই। আমার বুঝতে বাকি রইল না যে আজকেও আমার সঙ্গে এই খারাপ ঘটনা ঘটছে। চোখ বেয়ে অশ্রু পড়ছে, খুব ভয় লাগছে আমার। আমি তখন কিছু সূরা পড়তে থাকি। তখন সূরা পড়ার শেষে আমি যখন চোখ খুলি, তখন দেখতে পাই যে সামনে কেউ নেই, তবে পিছনে ওই ছেলেটা বসে আছে। ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে, বাবা তুমি এখনও যাওনি? বলে যে, আপনি কি পাগল নাকি? আপনি একটু পর পর সাইকেল থামাচ্ছেন এবং বলছেন যে আমি যাই না, আমি যাই না। এটা কি আপনার কি সমস্যা হচ্ছে? আপনি কি কিছু নিয়ে ভাবছেন? আমি বললাম যে, আমি তো ভাবছি না, তবে তুমি কে? তুমি তো কোনো সাধারণ মানুষ নয়। তুমি যেই হও আমার কোনো ক্ষতি করবে না, এমনিতেই আমার ছেলে মারা গেছে কয়দিন আগে। বলে যে, আপনার আমি ক্ষতি করব কেন? আপনি সাইকেল চালান, আমাকে ওই মোড়টার সাইডে নামিয়ে দিবেন। তখন ওখান থেকে দেখা যাচ্ছে যে ওই মোড়টাতে কোনো মানুষজন নেই। ওখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে ওখানে 4-5টা কবরস্থান ছিল, যেগুলোর নাম ফ্লট আকারে দেওয়া হয়েছিল, যে কবর দেওয়ার পর দেয়াল তুলে এগুলোর মধ্যে আবার খোদাই করে নাম লেখা হয়, কিন্তু এইভাবে কিন্তু নাম দেওয়া হয়েছিল। ওই নামগুলো একটার মধ্যে ছিল জব্বার, একটার মধ্যে ছিল শিমুল, কি জানি ওই রকম নাম ছিল কয়েকটা। তো ওই কবরস্থানের কাছে আমি যাই ওই ছেলেটাকে নিয়ে। তখন দেখতে পারি যে ওই পিছনের ছেলেটা, মানে সে সাইকেল থেকে নেমে পড়ে এবং ওই কবরস্থানের নিকট সে যায়। তাকিয়ে তাকিয়ে দেখছি যে ছোট্ট একটি ছেলে, সে কবরস্থানের দিকে যাচ্ছে, কোনো ভয় পাচ্ছে না। তার এরকম দুঃসাহসিকতা দেখে আমার খুব ভয় লাগলো। আমি তখন তাকে বললাম যে, তুমি এদিকে যাচ্ছ কেন? এটা কবরস্থান, তুমি দেখছো না আবার এখানে কোনো মানুষ নেই, বিপদে পড়বে তো। তোমার বাড়ি কোথায়? সে আমার দিকে চোখ গরম করে তাকিয়ে দিল। দেখতে পেলাম যে তার চোখগুলো লাল বর্ণ হয়ে আছে এবং তার মুখে যেন একটা রাগের আবছা ছায়া বইছে। আমি তখন তাকে আর কিছু না বলে সাইকেলটা টান দিলাম। কিছু দূর এগিয়ে দেখতে পেলাম যে ওই ছেলেটা একটা আলোক রোশনি হয়ে গিয়েছে এবং ওইটা নিমিষের মধ্যে ওখানে মানে মিশে গিয়েছে। দেখতে পেরে আমার আর বোঝার বাকি রইল না যে এটা এখানে একটা প্যারানর্মাল বিষয় আবারও করতে চলেছে। আমি এখান থেকে চলে যাই। খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম। যখনই বাড়ির কাছে চলে আসি, তখনই দেখতে পারি যে ওই ছেলেটা আবার আমার সাইকেলের পিছনে বসে আছে। এটা দেখতে পেরে আমি ওখানে সাইকেল থেকে পড়ে যাই। তখন সাইকেলটা আমার উপরে পড়ে আসে, হাত পা ছিলে যায়, অনেকটা চোট পাই, আহত হই। বাড়ি থেকে মানুষ বের হয়ে এসে দেখতে পারে যে আমি সাইকেলের নিচে পড়ে আছি, তবে আমার পাশে কেউ নেই, পিছনে কেউ নেই। আমি তখন বারবার আঙুল ইশারা করে দেখাচ্ছিলাম যে পিছনে পিছনে, কিন্তু পিছনে কেউ নেই। বলে যে আমার ছেলে মারা যাওয়াতে আমার নাকি এরকম অবস্থা হয়েছে, আমি এরকমভাবে কিছু দেখতে পারি। সবাই বলে যে আমি নাকি পাগল হয়ে গেছি, কিন্তু আদৌ কি আমি পাগল হয়েছিলাম? না। আমি প্রতিদিনই এরকম ঘটনার সম্মুখীন হতাম। এরই মধ্যে আরও একটি বিশেষ ঘটনা যেটির সম্মুখীন হয়েছিলাম, এটি হচ্ছে আমি একদিন মাছ মারার জন্য
আমাদের যে নদীটা ছিল ওই নদীতে যাই। এটা একটা গাং ছিল, ছোট একটা গাং নদীর সঙ্গে জড়িত হয়েছে। ওই গাঙে মাছ মারার জন্য যাই, যদিও আমি মাছ মারতাম না, প্রতিদিন কাজ করতাম। তো একদিন শুক্রবার দিন মাছ মারতে যাই, হাতে জাল ছিল। ওই জালটা নিয়ে একটা বালতি নিয়ে গাঙে চলে যাই। ফটফটা রোদ উঠেছে বাইরে, এতটাই রোদ যে ওই রোদের মধ্যে যদি কেউ বের হয় তাহলে তার গা পুড়ে যাওয়ার মতো অবস্থা। তবে এখানে আরও একটা বিষয় লক্ষণীয় যেটা ছিল, মানে গরমের বিষয়ে, মানে গরমের মধ্যে কিন্তু মাছ যেগুলো থাকে আর কি, ওগুলো মানে শ্বাস নিঃশ্বাস বেশি না না ফেলতে পারার জন্য তারা মানে মরে যায় এবং পানিতে ভেসে ওঠে। এরকম ঘটনা ঘটে ওই দিন। দেখতে পারি যে গাঙের মধ্যে অনেক মাছ, তারা উপরে উঠে কাতরাচ্ছে, ভেসে আছে গরমের জ্বালায়। গাঙের পানি একটু পা দিয়ে ছেঁকে নিলাম, দেখি যে এতটা গরম যে এখানে যদি কেউ গোসল করে তাহলে তার চামড়া খসে পড়ার মতো অবস্থা হয়ে যেতে পারে। তখন ওখানে জাল ফেলার চেষ্টা করলাম, জাকি জাল, যেটাকে গ্রাম্য ভাষায় জাকি জাল বলে, ওইটা অনেকে আপনারা চিনে থাকবেন। ওই জালটা আমি পানিতে ছুঁড়ে মারি, বেশ গোল হয়ে জালটা পড়ে। যখনই জালটা আমি তোলার চেষ্টা করি দেখি যে জালের ভিতর অনেক মাছ ধরা পড়েছে, মাছগুলো লাফাচ্ছে লাফাচ্ছে। তখন আমি টানতে টানতে হঠাৎ দেখতে পারি যে একটা কঙ্কাল আমার জালে উঠে এসেছে আর কি। তখন আমি ওই কঙ্কালটা দেখার পরে একটু অবাক হই এবং ওই কঙ্কালটাকে হাতে নিই। দেখতে পারি যে এটা একটা শেয়ালের কঙ্কাল হবে বা কোনো কুকুরের বলা যায়। তবে এই কঙ্কালটা আমি দেখতে পেরে আমার ওই শেয়ালটার কথা মনে হয় যে আমি শেয়ালটাকে হত্যা করেছিলাম, ছোট্ট একটা শেয়ালকে। কঙ্কালটাকে হাতে নিয়ে আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, হাড় গোড় সব ঠিক আছে, বাট শরীরে মাংস নেই। কঙ্কালটাকে আমি পাশে ফেলে দিই। তখন আমি আবারও জালটা হাতে নিই এবং ওই বালতি নিয়ে একটু পাশে যাই। কিছু মাছ ধরা পড়েছিল, ওই মাছগুলো বালতিতে রাখি। তখন আরও একটা খেউ দেই পানিতে। তখন আমি দেখতে পারি যে ওই কঙ্কালটা ওখানে নেই, তবে কঙ্কালটার সাইডে একটা কুকুর বসে আছে। বিষয়টা দেখে আমার একটু অদ্ভুত ঠেকে। আমি ভাবি যে কী ব্যাপার, এটা কঙ্কাল থেকে একটা জলজন্ত কুকুর হয়ে গেল কিভাবে। আমি তখন এখানেও বুঝতে পারি যে এটা একটা প্যারানর্মাল বিষয় এখনও ঘটছে আমার সঙ্গে। মাছ মারা বন্ধ করে দিয়ে বাড়িতে চলে আসি, আবারও একই ঘটনা বলি সবাইকে, কিন্তু সবাই বলে যে এটা মনের ভুল। এরকমভাবে কিন্তু প্রতিদিনই আমার সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটতো, যেগুলো আমার খুব ভয় লাগতো এবং মানে হৃদয়গুলো মানে কাঁপিয়ে চলে যেত এই ঘটনাগুলো, যেগুলো বলার ভাষাও এখন আমি মানে খুঁজে পাচ্ছি না। আসলে ভৌতিক ঘটনাগুলো বা জিনের ঘটনাগুলো, এগুলো যার সঙ্গে ঘটে সেই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারে যে এটার ভয়াবহতা সম্পর্কে, এটার গভীরতা সম্পর্কে, এটা কেমন হতে পারে। লিসেনার্স, এই যে ঘটনাটি প্রায় আমার সঙ্গে 1-1.5 বছর পর্যন্ত স্থায়ী ছিল। 1.5-2 বছর পর আমি এই ঘটনার সম্মুখীন আর হয়নি, নতুন জীবন আর একটা ফিরে পেলাম। চাই না আর কোনো দিন এরকম ঘটনা আমার সঙ্গে ঘটুক, আর আমি চাই না যে এরকম ঘটনা কোনো মানুষের সঙ্গে ঘটুক। লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা, প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন। এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। আমরা আমাদের চ্যানেলটিকে 1 লাখ সাবস্ক্রাইবারের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা এই চ্যানেলটিকে বড় করার জন্য আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজনীয়। তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং আমরা সেলিব্রেশনের দিকে এগোনোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তো লিসেনার্স, আমি এখন দেরি না করে এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনাতে। আশা করি দ্বিতীয় ঘটনাটি আপনাদের মাঝে অনেকটা ভালো লাগবে। দ্বিতীয় ঘটনা অনেকটা শর্ট, তবে এই ঘটনাটি আশা করি অনেকটা সুন্দর এবং ভালো হবে। ঘটনাটি আমাকে দিয়েছেন আমাদের একজন লিসেনার্স, ওনার নাম হাবিব মিয়া। ঘটনাটি তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন খুব ভালোভাবে। আশা করি আপনাদের মাঝে এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি ওনার সঙ্গে ঘটে যায় আজ থেকে 3 বছর আগে।
প্রায় একটা মৌসুম ছিল যখন তিনি দুধ বিক্রি করতেন। মানুষের বাসায় বাসায় দুধ বিক্রি করা ওনার পেশা ছিল। যদিও এখন তিনি এই পেশাটায় নিয়োজিত আছেন, তো তখন ছিল প্রথম প্রথম তিনি দুধ বিক্রেতা। বাড়িতে মানুষের যে গোয়াল ছিল ওগুলো থেকে দুধ কিনে আনতেন কম দামে, এবং ওই দুধগুলোকে তিনি বাজারে নিয়ে বা মানুষের বাড়িতে বাড়িতে রুজিনা হিসেবে নিয়ে দিতেন, এবং প্রচুর পরিমাণে তিনি লাভও পেতেন, যেই কারণে ওনার এই ব্যবসাটা করা। এই ব্যবসাটার ফাঁকে ফাঁকে তিনি আরও একটি কাজ যেটা করতেন, বাড়িতে সবজি ফলাতেন, সবজি গাছ এবং অন্যান্য গাছগুলো নিয়ে তিনি খুব ভালোই চলছিল তার সংসার খোলামেলা এভাবে আর কি। ওনার সঙ্গে মূলত যেই ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একটা পিশাচ ঘটনা। পিশাচ, আমরা অনেকেই এই ঘটনাটির মানে পিশাচের সম্বন্ধে অনেকটা আয়ত্তভুক্ত আছি। এই যে পিশাচ, এই কথাটির মানে হচ্ছে একটি ভয়ঙ্কর অবয়ব বা ছায়ামূর্তি বলা যায়। এই যে ছায়ামূর্তিটা যখন মানুষের সামনে এসে প্রকাশ হয় তখন কিন্তু সেই দেখতে পারে এটার ভয়াবহতা। ঠিক তেমনি হাবিব ভাইয়ের সামনে এই ছায়ামূর্তি রকম একটি কিছু আবির্ভূত হয়, যেটি তিনি দেখতে পারেন নিজ চোখে। এটা দেখতে পারা এটা খুব অস্বাভাবিক একটা বিষয়, তবুও হাবিব ভাই তিনি দেখতে পারেন। আর এটা দেখার মূল কারণ হচ্ছে ওনার গাফলতি। উনি দুধ বিক্রি করে রোজ বরাবরের মতোই তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে হাত মুখ তুলেন, খাবার খেলেন, খেয়ে তিনি বাড়ি থেকে বের হলেন, মানে ঘর থেকে বের হয়ে যখন তিনি উঠানে বসলেন চেয়ারে, তখন তিনি লক্ষ্য করেন যে ওনার পিছনে কেউ একজন হাঁটাচলা করছে। কিন্তু অদ্ভুত রকমের বিষয় ছিল, যেটা হচ্ছে ওনার বাড়িতে উনি আর ওনার স্ত্রী ছাড়া কেউ ছিল না। উনি তখন বসে বসে হাত পায়ের নখগুলো কাটছিলেন আর এই অদ্ভুত রকমের শব্দটার উপলব্ধি করছেন। তিনি তখন ওনার স্ত্রীকে ডাক দিবেন বলে এই অবস্থায় যান, কিন্তু ডাক দিচ্ছেন না। উনি ভাবছেন যে কি থেকে কি হইতে পারে, কোনো রকমের মনের ভুল হতে পারে, ডাকা ঠিক হবে না। তিনি নখ কাটছেন, তখন তিনি পিছন থেকে শুনতে পারেন যে কেউ একজন বলছে যে তুই এখান থেকে চলে যা। তিনি এটা শুনতে পারেন, ওনাকে কেউ চলে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। তিনি তখন ভয় পেয়ে ওখান থেকে ঘরে চলে যান। ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পারেন যে ওখানে 4-5টা অবয়ব হাজির হয়েছে এসে। ওনাদের বাড়ি ছিল বেশ বড়। ওনার বাবার মুখ থেকে তিনি শুনতেন যে ওনাদের বাড়ির সামনে যে বড়ই গাছটা, ওই বড়ই গাছের মধ্যে নাকি আগে অনেক রকমের খারাপ ঘটনা করত। মানুষকে ওখান থেকে কেউ ঢিল মারত, মানুষের সঙ্গে মজা হাট্টা টাট্টি মানে ইয়ার্কি এসব আর কি করে থাকতো বেশিরভাগ। তিনি ভাবলেন যে হয়তো পারে যে ওই বড়ই গাছের কোনো পিশাচ বা কোনো অবয়ব তার সঙ্গে এরকম মজা করছে। তিনি তখন একটু কৌতূহলীবশত ওগুলোকে ধরার জন্য ওখানে যান। একটা লাঠি হাতে নিয়ে একটার শরীরে ভারী দেওয়ার জন্য মানে এগিয়ে যান। হাতে থাকা লাঠিটা নিয়ে তিনি একটা পিশাচের উপর জোরে আঘাত করেন। আঘাত করার পর তিনি দেখতে পারেন যে কোনো পিশাচের শরীরে আঘাত লাগেনি, বাট উনি ওখানে মাটিতে পড়ে গিয়েছেন। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে উনি দেখতে পারলেন যে ওনার সারা শরীর ঝিনঝিনিয়ে উঠেছে। মনে হচ্ছে কেউ ওনার শরীরের মধ্যে একবারে মানে ফিনিশিং একটা ফিটিং দিয়ে চলে গিয়েছে, এরকম একটা অবস্থা। খুব ভয়ানক দেখাচ্ছিল এই বিষয়টা আর কি ওনার কাছে। তিনি তখন ওখানে চিল্লানি শুরু করে দেন। চিৎকার শুনে ওনার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসেন, এসে জিজ্ঞেস করে কী হয়েছে। বলে যে এই এরকম অবস্থা। বলে তুমি পাগল হয়ে গিয়েছো, এরকম অবস্থা কী করে হতে পারে। তখন হাবিব ভাই সব ঘটনা খুলে বললেন যে আমার বাবা বলতেন ওই বড়ই গাছের মধ্যে 4-5টা পিশাচ থাকে, তো এই পিশাচগুলো হতে পারে যে আমাদের কাছে এখন এসে বিরক্ত করছে। বলে যে হ্যাঁ এটা তো হতে পারে, তবে এই রাত্রিবেলা এখানে বের না হওয়াটাই তোমার জন্য বেটার, বাড়িতে চলে এসো, ঘরে চলে আসো। তখন স্ত্রীর কথা শুনে উনি বাড়িতে চলে যান ঘরে। রাত্রিবেলা যখনই তিনি ঘুমাবেন, ঘুমানোর সময় তিনি লক্ষ্য করতে পারেন যে ঘরের ভিতরে কেউ একজন আচমকা প্রবেশ করে ওনার ঘরের মধ্যে হাঁটাচলা করছে। হাবিব ভাই তিনি এই বিষয়টা তিনি লক্ষ্য করতে পারেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে দেখো তো ঘরের ভিতরে যেন কেউ একজন হাঁটাচলা করছে। বলে না তো।
কেউ তো হাঁটাচলা করছে না। তখন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছেন যে এই আওয়াজটা, বলে যে এখনও চলছে আওয়াজটা। বলে না, কেউ আওয়াজ করছে না, কেউ কোনো রকমের হাঁটাচলাও করছে না, এটা আপনার মনের ভুল। কিন্তু এটা কি ওনার মনের ভুল ছিল? না, এটা যে ওনার মনের একটা সত্য ধারণা ছিল, এটাই উনি প্রমাণ করেছেন লাস্ট। তখন ওনার বউকে বোঝাতে না পেরে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি হাত মুখ ধুয়ে আবারও যান শুতে। ওই দিন তিনি শান্তিমতো ওখানে ঘুমিয়ে পড়েন। পরদিন যখন সন্ধ্যা হয়ে আসে, তিনি আবারও দুধ বিক্রি করে বাড়িতে চলে আসেন। ওই দিন ওনার সঙ্গে ঘটে আরও একটি বিরল কাহিনী। ওনার তখন ওই যে বড়ই গাছের মধ্যে বড়ই ছিল, ওই বড়ই গাছের উপর থেকে দেখতে পারলেন যে কিছু পাকা বড়ই টপ টপ করে মাটিতে পড়েছে। তিনি দূর থেকে বসে বসে বলছেন যে ওইগুলো মানে ছোটো ছোটো বড়ইগুলো কলা বাদুড়ে এসে ফেলে দিচ্ছে, বড়ইগুলো বড় হলে তো খেতে পারতাম। তখন তিনি বড়ইগুলো দেখার জন্য চেয়ারটা হাতে করে নিয়ে বড়ই গাছতলে যান। গিয়ে দেখতে পারেন যে ওখানে কাঁচা বড়ই না, ওটা পাকনা পাকনা বড়ই ওখানে পড়ে আছে, পাকা বড়ই। বেশ দেখতে পেরে বেশ অবাক হলেন। উপরে তাকিয়ে দেখেন যে সব বড়ই কাঁচা, বাট ওখানে পাকা বড়ই কোত্থেকে আসলো? ওনার স্ত্রীকে নিয়ে বড়ইগুলো নিয়ে দেখালেন। ওনার স্ত্রী বললেন যে একটা ওই যে মিষ্টির উপরে রেখে দাও, ওগুলো পরে খাবো। মিষ্টির উপরে রেখে তিনি বাইরে চলে এসে এই বিষয়টা নিয়ে গবেষণা করছেন যে কেন এটা হলো, কেন এমন হলো। ওনার স্ত্রী যখন ওই বড়ইগুলোকে আনতে যাবেন, তখন গিয়ে দেখতে পারেন যে ওই যে বাটিটা ছিল ওটার মধ্যে বড়িগুলো নেই, বাট বাটিটা ওখানে পড়ে আছে। এসে বলে যে আপনি বড়িটা কোথায় রেখেছেন? বড়ি তো এখানে নেই। বলে যে বড়ি তো এখানেই রেখেছিলাম, কিন্তু না, বড়িটা পাননি। উনি তখন বুঝতে বাকি রইল না যে উনি একটা পিশাচ বা কোনো প্রেত ওই বড়িগুলো ফেলেছে, কেননা কাঁচা একটা গাছ থেকে পাকা বড়ি কোত্থেকে আসবে আবার। ওনারা ভয়ে ভয়ে এখানে থাকছেন। ওনার স্ত্রী বলছেন যে এই ভয়ের ভিতরে আমি এখানে থাকতে পারবো না, আমাকে নিয়ে চলে যাও অন্য কোথাও। কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়াটা তো আর একদিনের কথা নয়। উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে 2-3 দিন যাক, দেখা যাক কি করা যায়। ওনার স্ত্রীকে নিয়ে তিনি আবারও ওখানে চলাফেরা শুরু করেন। ওনারা দেখতে পারেন যে বাড়ির আশপাশ এই কোণায় ওই কোণায় কিছু একজন বসে থাকে। তবে এই বসে থাকা ব্যক্তিটি একটা কালো কাপড় পরিহিত মানুষের মতো, সে ওখানে বসে থাকে, এখানে বসে থাকে, খুব ভয়ঙ্কর দেখায়। ওনাদের বাড়িতে যখন মেহমান আসতো, তখন মেহমানরা দেখতে পেত যে এরকম অবস্থা। জানতে চাইলে বলতো যে এটা আমার বাবার আগের যুগের এই ঘটনাগুলো। ওনাদের বাড়ির যে বড়ই গাছটা ছিল, ওই বড়ই গাছটার বয়স নিম্ন 10 কি 12 বছর হবে। এবং ওই বড়ই গাছের জায়গায় নাকি আরও একটি বড়ই গাছ ছিল, মানে হাবিব ভাইয়ের দাদার মতে উনি নাকি একটা বড়ই গাছ লাগিয়েছিলেন, ওটা মরার পর ওনার বাবা এইটা লাগিয়েছেন, কেননা এটা একটা বড়ইয়ের গাছ হিসেবে স্মৃতি রাখার জন্য ওনারা লাগিয়েছেন। তো এই বড়ই গাছের ভয়াবহতা সম্বন্ধে যখন মানুষ জানতো, তখন ওনাদের বাড়িতে আর কেউ থাকতো না। এই যে বাড়িটা, ওইটা একটা বেশ ভয়ঙ্কর একটি বাড়ি। এটার আশপাশ দিয়ে মানুষ এখনও কম যায়। তো দিনের বেলা মানুষ তো একটু আধটু ঘোরাফেরা করলো, রাত্রিবেলা ওখানে কেউ যায় না। এই বাড়িতে এখন আর কেউ থাকে না, বাড়িটা একদম পড়ে আছে ফাঁকা। তবে এরই মধ্যে যে আরও একটি ঘটনা ঘটছে, যেটা হচ্ছে হাবিব ভাইয়ের যে গোষ্ঠী ছিল, ওই গোষ্ঠীর মধ্যে যারা যারা ছিলেন, তাদের মধ্যে একজন মানুষ নাকি ওই বড়ই গাছের আঘাতে, পিশাচের আঘাতে মারা গিয়েছেন। খুব বৃষ্টি হচ্ছিল, ওই বৃষ্টির মধ্যে তখন কয়েকটা বড়ই ছিল, মানে লাস্ট সিজনের বড়ইগুলো আর কি, ওই বড়ইগুলো পড়ছিল। ওনার পরিবারের সম্ভবত ওনার ছোট একজন ভাই, সে দৌড়ে যায় বড়ই টুকানোর জন্য। তখন তার ওখানে মৃত্যু হয়, মাথায় বড়ই পড়ে। বিষয়টা হালকা হলেও কিন্তু অনেক ভারী, কেননা মানুষের মাথায় যদি একটা বড়ই পড়ে, তাহলে কিন্তু একটা বা অনেকটি যদি বড়ইও পড়ে, তাহলে কিন্তু একে মানুষ মৃত্যুবরণ করার কথা নয়, বাট একটা আঘাতেই কিন্তু তার মৃত্যু হয়ে যায়। মানুষ বুঝতে পারে যে এটা তার প্যারানর্মাল কোনো ঘটনা ঘটেছে, যার কারণে তার মৃত্যু হয়েছে। এই অবস্থা। তারপর থেকে মানুষ ওই বাড়িটাতে একটু কম আনাগোনা, ওদের যে ভাই ছিল
তারপর যে চাচারা ছিলেন তারা ওই বাড়িটা ছেড়ে দেন। আর ছাড়ার কথাই ছিল, কেননা এই ভুতুরে বাড়িতে থাকাটা একটা চারটিখানি কথা নয়। যদিও হাবিব ভাই তিনি থেকেছেন ওই বাড়িতে, বাড়িটি ওই বাড়িতে আর কি কোনো রকমের ঘর বানানো হয়নি। এই বাড়িতে আবার কয়েকটা ছনের ঘর তৈরি করা আছে। হ্যাঁ, এটি কিশোরগঞ্জ জেলার একটি স্থানীয় জায়গার নাম, যেটা হচ্ছে মুসল্লি। ওই গ্রামের কথা বলা হচ্ছে। ওখানে অনেক হিন্দু পরিবার মানে বিস্তীর্ণ রয়েছে। এই যে গোষ্ঠীবর্গর যে অবস্থাটা, এটা একটা বেশ পুরনো এবং এটারই একটা সাংস্কৃতিক দিক। তো লিসেনার্স, এর পরবর্তীতে মানুষের সঙ্গে এরকম আর ঘটনা যেগুলো এইগুলো মানে আর দেখা যায়নি আর ঘটেনি। বাট এখানে অনেক মানুষ বলে যে তাদের সঙ্গে ঘটেছে। এটার প্রমাণস্বরূপ কিছু পাওয়া যায়নি, যার কারণে মানুষ এটাকে আর কোনো গুরুত্ব দেয়নি, কোনো প্রায়োরিটি দেয়নি। তবে একটা কথা এখানে সত্যি, যেটা হচ্ছে এই বাড়িটা, এই যে বাড়িটা, ওইটাতে কেউ থাকে না। ওখানে কয়েকটা বড়ই গাছ আছে। ওই বাড়িটাকে মানুষ বড়ই বাড়ি বলে থাকে, কেননা এখান থেকে অনেক মানুষ এসে বড়ই পেরে নিয়ে যায়, বড়ই কিনে নিয়ে যায়। যদিও হাবিব ভাই ওই বাড়িতে এখন থাকেন না, কিন্তু বাড়ির দেখাশোনা ঠিকই করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোডটি কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানান। এবং আমরা আমাদের চ্যানেলে অনেকগুলো ঘটনা ছেড়ে দিয়েছি, যেগুলো আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে এবং আপনারা আমাদের ঘটনাগুলো শুনুন। এর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করুন। আজকের ঘটনাতে লাইক দিন, কমেন্ট করুন এবং ঘটনাটির যে বিস্তারিত আপনারা বুঝতে পারলেন এই বিষয়টা একটা কমেন্ট আকারে যদি আপনারা জানান, বা আমাদের যে কন্টেন্ট এটার মধ্যে যদি কোনো সমস্যা বা কোনো আউট অফ ফিল হয় আপনাদের কাছে, এটা আপনারা আমাদেরকে বলতে পারেন। তো আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি। তো আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকুন সবসময় এইভাবে, তাহলে আমরা আমাদের এই চ্যানেলটিকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব। এবং এটা করতে পারবো একমাত্র শুধু আপনাদের ভালোবাসায়, আপনাদের জন্যই। তো অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের প্রয়োজন। তাই আপনারা আমাদের সবসময় সাথে থাকুন এবং আমাদের ভূত এফএমের সঙ্গী হিসেবে আমাদের সঙ্গেই থাকুন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কাল কোনো নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি কালকের ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। তো এখন আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।